মা, পুজো সম্পূর্ণ হয়েছে, বুঝেছো? আমি আসি এবার। বাইরের ওয়েদার তো খুব খারাপ, কিরকম মেঘ করে এসেছে হঠাৎ পরিষ্কার আকাশে। কি জানি মা, আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, আমি আসি। আমার কাজ শেষ, এবার শুধু অপেক্ষার পালা। তারপর ব্রাহ্মণ একা রাত ৩টের সময় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করেই ঝড় বৃষ্টি শুরু হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যেন প্রকৃতি একটা প্রলয় তাণ্ডব খেলায় মেতে উঠেছে। ব্রাহ্মণ মনে মনে হাসছে। কি হলো বলো তো? যেন চারিদিক অন্ধকার হয়ে আসছে। এত বিদ্যুৎ চমকাচ্ছে কেন? আমার না মনটা খুব কু ডাকছে, খুব ভয় লাগছে। কোনো বিপদ আসছে না তো? আর কিসের বিপদ? এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্যই তো এত বড় পুজো করলাম। এই মা কালী আমাদের রক্ষা করবে। রক্ষা করো মা, মা রক্ষা করো। প্রদীপ নেমে গেল, এ তো কোনো অশুভ সংকেত। মা, তুমি দেখে রেখো আমার এই পরিবারকে। জয় মা, জয় মা, কৃপা করো মা। শুধু পরিবার কেন, গ্রামটাকেও দেখে রেখো মা, গোটা গ্রামটাকেই দেখে রেখো। পরের দিন সকালবেলা জমিদার বাবু বাড়ি থেকে বেরিয়ে দেখে সাংঘাতিক কাণ্ড। ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেছে। এক রাতেই এই যেন সব নষ্ট করে দিয়েছে। বৌমা ফোন করেছিল, বাবুর শরীর খুব একটা ভালো না। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আরে লালু, এত চিৎকার করে কেন? কি হয়েছে ওর? এই লালু, এত চিৎকার করছিস কেন রে? পুকুরে কাদা ভালো নয় গো, এ যে কুলক্ষণ। উফ, তোমাকে নিয়ে আর পারি না। সব সময় তোমার শুধু খারাপ চিন্তা, শুধু অশুভ আর অশুভ। তুমি কি আর বুঝবে মায়ের মন? ছেলেরা সব থাকে বিদেশে, একজনের অবস্থা এত খারাপ কিন্তু কিছুতেই যেতে পারছি না ওর কাছে। ওকে এখানে আনার ব্যবস্থা করো না গো, আমাদের এখানে ডাক্তার। জমিদার গিন্নিকে কোনো কথা বলতে না দিয়ে জমিদার বাবু বললেন, ওখানে চিকিৎসা বেশি উন্নত, তুমি চিন্তা করো না। কিছুক্ষণের মধ্যেই জমিদার বাবুর বাড়িতে এসে পৌঁছলেন জমিদার বাবুর পরম বন্ধু অবনী বাবু। কিরে, তোর ছেলে কেমন আছে? ভালো নেই রে বাবা, একদম ভালো নেই। আমি তো আমার গিন্নিকে কিছুই বলিনি, অবস্থা খুব খারাপ। ডাক্তার ধরতেই পারছে না কি হয়েছে। কি বলছিস রে? আর এইদিকে শুনেছিস কি হয়েছে? না, শুনিনি। কেন, কি হয়েছে আবার? গড়াই ব্রাহ্মণ তোদের বাড়ি থেকে পুজো করে যাওয়ার পথে বাজ পড়ে মারা গেছে। কি বলছিস তুই? হ্যাঁ, ওনার দেহ অর্ধপোড়া অবস্থায় পাওয়া গেছে। সে কি? এটা জানতে পারলে আমার বউ আবার চিন্তা করবে। কি যে শুরু হলো। ভালো করেছিস বাড়িতে একটা পুজো করিয়ে নিয়েছিস। জমিদার গিন্নিকে দেখে দুজনে চুপ হয়ে যায়। সেটা নজর এড়ায় না জমিদার গিন্নির। কথা হচ্ছিল, দাদা আমাকে দেখে চুপ করে গেলেন। কি যে হলো, কুকুরটা বিকেল থেকে কাঁদছে। অবনীবাবু আর জমিদার বাবু কিছুক্ষণ এপাশ ওপাশের খবরের গল্প করেন। রাত 8টার সময় অবনীবাবু বাড়ি যাবে বলে উঠে পড়লেন। জমিদার বাবুর বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে থাকেন অবনীবাবু। কিন্তু এ কি? আরে, চারিদিকে তো অন্ধকার কেন? একটু বেশি অন্ধকার। আকাশে একটাও তারা দেখা যাচ্ছে না। কি যে ঘটছে কি জানি। অবনীবাবু রাস্তা দিয়ে হাঁটতে থাকে, কিন্তু সামনে কিছুই দেখতে পাচ্ছেন না। ঘন কুয়াশা যেন একটা কালো চাদর ঢেকে রেখেছে। আরে, সামনে ওটা কে দাঁড়িয়ে আছে? অবনীবাবু দাঁড়িয়ে গেলেন। কিছুটা অন্ধকার ধাতস্থ হতে আবার হাঁটতে শুরু করলেন। জমিদার বাবুর বাড়ি থেকে
অবনীবাবুর বাড়ির দূরত্ব মাত্র 10 মিনিট, কিন্তু অবনীবাবু হেঁটে চলেছে প্রায় অনেকক্ষণ। কিন্তু রাস্তার ধারে অবনীবাবুর সেই সাদা রঙের বাড়িটা চোখেই পড়ছে না। এইসব কি হচ্ছে আমার সাথে? অবনীবাবু এবার জোরে জোরে পা চালালেন, কিন্তু কিছুতেই বাড়ির কাছাকাছি পৌঁছে উঠতে পারছেন না। আরে ওখানে কে দাঁড়িয়ে আছে? কি হলো? রতন দেখে গাছের আড়ালে একটা ছায়া মূর্তি বেরিয়ে আছে, হাতে যেন ক্যাত্তায়নের মতন কিছু একটা ধরে আছে। কে 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 ওখানে? রতন কিছুটা এগিয়ে যায়। আস্তে আস্তে ওই ছায়া মূর্তি অদৃশ্য হয়ে যায় রতনের চোখের সামনে থেকে। রতন ভয়ে দৌড়ে বাড়ি চলে আসে। পরের দিন সকালে গ্রামের এক গাছতলায় রতন, জমিদার বাবু এবং আরো একজন গ্রামবাসী দাঁড়িয়ে আছে। আমি ঠিক কথা বলছি, আমি ঠিকই দেখেছি, শোনো আমার কথা। কি যে শুরু হয়েছে আমাদের গ্রামে! প্রথমে তো ব্রাহ্মণ, এখন আবার অবনীকেও খুঁজে পাওয়া যাচ্ছে না কাল রাত থেকে। মা, কি হচ্ছে সব? উনি আপনার বাড়িতে ছিলেন, তাহলে আর আমি যা দেখেছি তাই যদি দুয়ে দুয়ে 4 করি, তাহলে কোনো অশরীরীর কাজ। জমিদার বাবু চিন্তিত মুখে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরেই দেখে ওনার স্ত্রী কান্না শুরু করেছে। ওগো ওগো, আমাদের ছেলেটা ভীষণ অসুস্থ। জমিদার বাবুর বড় ছেলে খুব অসুস্থ, প্রায় মৃত্যু শয্যায় সজ্জিত। তার সাথে দেখ, গ্রামের 2জন মারা গেল। কি হচ্ছে বলতো গ্রামে? গ্রামে যেন এক শোকের ছায়া নেমে এসেছে। কি অদ্ভুত ব্যাপার! অবনীবাবুকে গাছের তলায় এরকম অদ্ভুত ভাবে পাবো ভাবতে পারিনি। অবনীবাবুর মতো সাহসী লোকের এরকম ভাবে মৃত্যু, গোটা শরীর যেন কাঁটা দিয়ে উঠছে। ওরা দেখে একটা কালো বলয়, সে বলয়টা ঘিরে রেখেছে সামনের কিছুটা জায়গাকে। আরে, এখানে তো জমিদার বাবুর বাড়ি ছিল, কিন্তু জমিদার বাবুর বাড়ি দেখা যাচ্ছে না কেন? এই কালো অন্ধকার হঠাৎ করে জমিদার বাবুর বাড়িকে ঘিরে রেখেছে। কি ব্যাপার হলো বলতো? হ্যাঁ, ঠিকই বলেছিস, কি হয়েছে ব্যাপারটা। চল তো আমরা গিয়ে দেখি জমিদার বাবুর বাড়িতে কোনো বিপদ হলো না তো। দুজনে এগিয়ে যায় জমিদার বাবুর বাড়ির দিকে। আস্তে আস্তে তারা কালো বলয়ের মধ্যে প্রবেশ করে। কিন্তু কোথায় জমিদার বাবুর বাড়ি? এ যেন রাতারাতি কোথায় হারিয়ে গেছে। কি রে, জমিদার বাবুর বাড়ি কোথায়? জানি না, বুঝতে পারছি না। রতনদা বলেছিল গ্রামে নাকি কোনো কালো ছায়া দেখেছে। তাহলে এটা কি? চল আমরা এক্ষুনি রতনদার বাড়ি যাই। আকাশ আর পলাশ দৌড়াতে থাকে, কিন্তু কিছুতেই ওই কালো ঘন অন্ধকারের বলয় ছেড়ে বেরোতে পারে না। অবশেষে পলাশ বেরিয়ে দৌড়াতে থাকে নিজের প্রাণ বাঁচিয়ে, কিন্তু আকাশ ওই কালো বলয়ের মাঝে আটকে থাকে। কি রে, কি হয়েছে রে? পলাশ সব খুলে বলে। তা শুনে রতনের চোখ বড় হয়ে যায়। চল তো দেখি। এ কি? ঘরে চল, ঘরে চল, ঘরে চল তাড়াতাড়ি। দুজনেই ঘরের ভেতরে বসে থাকে। তারপর সকালবেলা তারা আস্তে আস্তে গ্রামের পথে বেরিয়ে জমিদার বাবুর বাড়ির দিকে যায়। এ কি, জমিদার বাবুর বাড়ি তো সেখানেই আছে যেখানে থাকার কথা। সবই তো শুনলাম, কিন্তু কিছুই তো বুঝতে পারছি না, এ কি করে সম্ভব? হ্যাঁ, এটাই হয়েছিল আমাদের সাথে। তারপর থেকে অশোকের আর কোনো খোঁজ নেই। কি বলিস তাহলে, বল। তাছাড়াও বাবু, আজ সকালে আসার সময় গ্রামের অনেক কুকুর আর পশুদেরও রাস্তাঘাটে মরে থাকতে দেখেছি। এটা কিভাবে সম্ভব? আমি বলছি না, এটা কোনো অশুভ সংকেত গো। একটার পর একটা বিপদ হচ্ছে। বাড়ির কুকুরটাও কদিন ধরে খুব কান্নাকাটি করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোরা এখন বাড়িতে যা, সাবধানে থাকিস, যা।
রতন আর পলাশ জমিদার বাবুকে প্রণাম করে বেরিয়ে যায়। জমিদার বাবু চিন্তিত হয়ে বসে রইলেন কিছুক্ষণ। কি গো, এই বিকেলবেলা কোথায় যাবে? ভালো লাগছে না, যাই একটু ঘুরে আসি। কি বিপদ নেমে এলো! আমি বারবার একটা স্বপ্ন দেখছি, কেউ আমাকে বলছে আমাকে পুজো কর, আমার পুজোয় ভুল হয়েছে, পুজো কর। আর একবার পুজো করলে হয় না গো? আবারও পুজো? তোমার স্বপ্নের জন্যই তো একবার পুজো করলাম, আবার? জমিদার বাবু ঘরের বাইরে বেরিয়ে যায়। এদিকে রাত হয়ে এসেছে। এপাশে ওপাশে একটু হাঁটতে হাঁটতে যখন গ্রামের সরু মেঠো পথ ধরে হেঁটে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, তখন জমিদার বাবু দেখতে পেল চোখের সামনে তার বাড়িটাকে একটা কালো ছায়ার বলয় ঘিরে ধরেছে। সে বলয়ের আড়ালে পুরো বাড়িটা যেন অদৃশ্য হয়ে গেল। এসব কি হচ্ছে? এ গিন্নি একা একা আছে বাড়িতে। জমিদার বাবু তাড়াতাড়ি করে হেঁটে ঘরের ভেতরে প্রবেশ করলেন। এদিকে ততক্ষণে তাদের কুকুর চিৎকার করতে শুরু করে দিয়েছে। কি গো, এত তাড়াহুড়ো করে ঘরে ঢুকলে? কিছু কি হয়েছে? জমিদার বাবু সব কথা খুলে তার গিন্নিকে বললেন। আমার মনে হয় আর একবার পুজো করো। কিছু তো একটা হয়েছে এই পুজোয়। পুজো হওয়ার পর থেকে এই গন্ডগোল শুরু হয়েছে। দেখছি কি করা যায়। গ্রামে অনেক মৃত্যু হয়েছে, অনেক মৃতদেহ পাওয়া যাচ্ছে। আমার মনটাও বেশ বিচলিত। আমিও চাইছি সব মিটে যাক। হে মা কালী, কৃপা করো মা, মা কৃপা করো। হে মা কালী, আমাদের কৃপা করো মা, একই বিপদ ঘনিয়ে আসছে। রতন বাইরে বারান্দায় বসে রাস্তার দিকে তাকিয়েছিল। এমন সময় দেখে রাস্তার সামনে দাঁড়িয়ে আছে এক ছায়া মূর্তি। আরে, সেই কালো ছায়া মূর্তি! আসলে এটা কে? আস্তে আস্তে সেই ছায়ামূর্তি ব্রাহ্মণের রূপ নেয়। একটা বিভৎসতা তার চেহারায় প্রকাশ পায়। তার শরীরের অর্ধেকটা পুড়ে গেছে। ব্রাহ্মণ? কিন্তু আপনি তো... ব্রাহ্মণ আস্তে আস্তে এগিয়ে আসছে রতনের দিকে। কি চাই, কি চাই? কিন্তু আপনি আপনি তো মারা গেছেন। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি মরে গেছি। আর এই গ্রামের মধ্যে ঘটে চলা বিপদ থেকে রক্ষা করতে পারবে একমাত্র প্রলয় তান্ত্রিক। ওনার কাছে যাও। এক সপ্তাহ কাটেনি, বাড়িতে হোম করে রক্ষাকালী পুজো হয়েছে। কিন্তু এ কি, বাড়িতে একটার পর একটা অঘটন ঘটেছে। তার সাথে গ্রামেও অনেক মানুষের মৃত্যু হয়েছে। জমিদার বাবু, একবার পলয় তান্ত্রিকের কাছে গেলে তো ভালো হয়। অবশ্যই, তোমরা একটু যাও, ওই প্রলয় তান্ত্রিককে ডেকে নিয়ে আসো। আশা করি উনি সব সমস্যার সমাধান করতে পারবেন, সব সমস্যার সমাধান করতে পারবেন। মা রক্ষা করো, মা রক্ষা করো। কিছু বলতে পারলেন না জমিদার বাবু, গলা তার কান্নায় বুঝে আসছে। দুই ছেলে খুব অসুস্থ, গ্রামের আরেকজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না, শুনেছিস তো? তুমি হয়তো খেয়াল করনি রতনদা। বাড়ির কুকুরটাকে দেখেছো? যেন কিছু দেখে ভয় পেয়ে আছে। হ্যাঁ, আমি দেখেছি। ওই পলয় তান্ত্রিক যদি আমাদেরকে উদ্ধার করতে পারেন তো খুব ভালো হয়। প্রলয়তান্ত্রিক অনেকক্ষণ ধরে বসে মরার একটা খুলি নিয়ে তন্ত্র মন্ত্র করছে। হঠাৎ করে একটা কালো ধোঁয়া ঘরের চারিদিকে ঘুরতে ঘুরতে তান্ত্রিকের সামনে এসে ওই গোল করে কাটা ঘেরা অংশের মধ্যে প্রবেশ করে। আর আস্তে আস্তে সেই কালো ছায়া রূপ নেয় সেই ব্রাহ্মণের। এত নিচু কাজটা করতে পারলি? আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, আমি খুব ভুল করেছি। আমাকে ক্ষমা করে দাও, আমাকে মুক্তি দাও, আর এই গ্রামটাকে উদ্ধার করো। আমার মেয়েটা যে ভীষণ অসুস্থ, অসুস্থ। তোর জন্য সব হয়েছে, এখন উপায়। ক্ষমা করো আমাকে, আমাকে ক্ষমা করো, আমি উপায় জানি না, আমাকে ক্ষমা করে দাও। মা,
মা তারা, মা তারা, আমাকে পথ দেখা মা, আমাকে পথ দেখা। এই গ্রাম দিয়ে আমি উদ্ধার করতে চাই, পথ দেখা। যজ্ঞ কর, মৃত্যুঞ্জয় যজ্ঞ কর, আবারও আমাকে এনে পুজো কর, তবে এবারে বিধি পালন করে সব ঠিক হয়ে যাবে। আমি একটা যজ্ঞ করব, হোম যজ্ঞ। আর কোনো ভয় নেই, আর কোনো ভয় নেই। কি হয়েছিল কিছুই তো বুঝতে পারলাম না ঠাকুর মশাই। প্রতিশোধ নিতে চেয়েছিল ওই ব্রাহ্মণ, নিজের মেয়ের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ। তাই সে আপনার ঘরে রক্ষাকালীর বদলে শ্মশানকালীর পুজো করে দেয়। সেটা কেউ জানতে পারেন না আপনারা। আর আস্তে আস্তে আপনার এই গ্রামটা পুরো শ্মশানে পরিণত হয়ে যাচ্ছিল। শ্মশানকালীর পুজো একমাত্র শ্মশানেই হয়, বাড়িতে নয়। আর কথিত আছে, যদি কোথাও শ্মশানকালীর পুজো হয় তাহলে সেই জায়গাটা আস্তে আস্তে শ্মশানে পরিণত হয়। জয় মা, জয় মা, তুমি রক্ষা করলে মা। এইভাবে যুগে যুগে তুমি রক্ষা করো সবাইকে। জয় মা।